আসসালামু আলাইকুম। মামুন খান মাইকের সংবাদে আপনাদের সাথে আছি আমি সাকিব আছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ। রাতমহালী উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে অবাধ সুষ্ঠু বললেন সিইসি। আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে 418 প্লাটুন বিজিবি। উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক গতিশীলতা মানুষের লাভবান হওয়ার বিষয়টি প্রাধান্য দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সৌদি আরবে হজের ভিসায় গিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না হাজিরা। হজ ভিসায় ভ্রমণ করা যাবে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক দুষ্কৃতিকারী নিহত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 140 উপজেলায় আগামীকাল ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। মঙ্গলবার বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 3টি পদে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যানে 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। ভোটের পরিবেশ শান্ত রাখতে কম ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ কেন্দ্রে 17 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 18 বা 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া পার্বত্য দুর্গম এলাকার সাধারণ কেন্দ্রে 19 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 20 বা 21 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 141টি উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। নিয়ম রক্ষার ভোট নয়, সাংবিধানিকভাবে নির্বাচন অনিবার্য। তাই ভোট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া মন্ত্রী এমপিদের নিয়ে কোনো বেকায়দায় নেই বলেও জানান সিইসি। এবারে প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচন হচ্ছে 140টি উপজেলায়। আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে 418 প্লাটুন বিজিবি। আবু সাইদ অপুর রিপোর্ট। 4 ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট বুধবার। আর এই নির্বাচনের আয়োজন কেমন করেছেন তা অবগত করতেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচন বিষয়ে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি যাতে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনের ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এটি নিয়ম রক্ষার ভোট নয়, সাংবিধানিকভাবে নির্বাচন অনিবার্য। নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। সিইসি আরও জানান, কোনো দল নির্বাচনে এলো কি এলো না সেটা বড় কথা নয়। জাতীয় নির্বাচনের চেয়ে এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশনের চেষ্টা অব্যাহত রেখেছেন। বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয় সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টা স্পষ্ট করে বলে থাকে। উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। ভোটে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে ইসির অবস্থান স্পষ্ট। প্রমাণ পেলেই ব্যবস্থা। প্রথম ধাপে 140টি উপজেলায় ভোট হবে। আর আইনশৃঙ্খলা রক্ষায় থাকছে 418 প্লাটুন বিজিবি। ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। যে কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক গতিশীলতা মানুষের লাভবান হওয়ার বিষয়টি প্রাধান্য দিতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনের সময় তিনি নির্দেশ দেন। 2008 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থায় পাল্টে গেছে দেশের চিত্র বলেও জানান শেখ হাসিনা। সাইদুর রহমান আবির রিপোর্ট।
স্মার্ট বাংলাদেশ 2041 বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরেন সংশ্লিষ্টরা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই দুর্বল ছিল। এখন থেকে 20 বছর আগের কথা চিন্তা করলেও বাংলাদেশটার অন্য অবস্থা ছিল। আর তার আরও আগে গেলে তো, কারণ আমার অভিজ্ঞতা আছে, আমি 1981 সালে বাংলাদেশে আসার পর মোটামুটি বাংলাদেশের সব অঞ্চল আমার ঘোরার সৌভাগ্য হয়েছে। পায়ে হাঁটাটাই সব থেকে বেশি, কারণ এই কাদামাটি ভেঙে ভেঙেও কিন্তু এক একটা এলাকায় যেতে হয়েছে। ঘুরে দেখার ফলে আর সবসময় জাতিপিতা বঙ্গবন্ধু শেখ কাছ থেকে উনি যে গল্পটা করতেন বাংলাদেশকে নিয়ে, যে তিনি এক একটা গ্রাম কিভাবে সাজাবেন, বাংলাদেশটাকে কিভাবে উন্নত করবেন, সেই বিষয়গুলিও আমাদের চিন্তায় ছিল। নতুন প্রকল্প হাতে নেয়ার বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেন সরকার প্রধান। উন্নয়নটার জন্য আমরা এমনভাবে করি যে আমাদের সক্ষমতাও বাড়বে, পরনির্ভরশীলতা কমবে, কিন্তু আমরা কাজ করে কাজের মাধ্যমে তার ফলাফলটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। এখন আমাদের সময় এসেছে যে 2021 থেকে 41, এটা মাথায় রেখে যে পরিকল্পনা আমাদের নিতে হবে, প্রত্যেকটা পরিকল্পনায় সকলের আগে এটাই মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে, স্থানীয় মানুষের উন্নতিটা কতটুকু হবে, আমরা কতটুকু এই যে এত টাকা খরচ করে করলাম তার ফলাফলটা কি হবে, তার থেকে মানুষ কতটুকু লাভবান হবে, এটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। বিদেশি লোন নেয়ার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, ফেরত দেওয়ার সক্ষমতার বিষয়টি নিশ্চিত করতে হবে। এখন আমাদের সাফল্য এসেছে, আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন IOM এর ডিরেক্টর জেনারেল মিস এমি পপ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, তবে তখন তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে 2-1 বার বৃষ্টি ও ঝড়ো হওয়া বেশি হতে পারে। এদিকে ঝড় বৃষ্টি শুরু হলে খোলা স্থানে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 130 মিলিমিটার। আবহাওয়া অফিস আরও জানায়, রাজধানীতে বিকেলের পর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ কিন্তু আজ থেকে আমরা আশা করছি প্রশমিত হয়ে যাবেন। তবে বর্তমান চলমান যে কালবৈশাখী ঝড় সহ যে বজ্রপাত এবং শিলাবৃষ্টির যে আশঙ্কা আছে, তা আপাতত আগামী 11 তারিখ অথবা 12 তারিখ পর্যন্ত দেশের উপর বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকার সম্ভাবনা আছে, এবং এর পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ এবং ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবে হজের ভিসায় গিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না হাজিগণ। নতুন ভিসায় শুধু জেদ্দা, মদিনা ও মক্কা ভ্রমণ করা যাবে বলেও জানিয়েছেন দেশটির উমরা বিষয়ক মন্ত্রণালয়। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সৌদি আরব হজ ভিসায় নতুন বিধি আরোপ করেছে। দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, এই ভিসা নিয়ে শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহর ভ্রমণ করা যাবে। ঘোষণায় বলা হয়, 2024 সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা শুধু হজ ভিসা নিয়েই জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে কোনো কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারেন, তাকে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান, তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের উমরা পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে।
হজ ভিসার আবেদনের জন্য ভিসা প্ল্যাটফর্মে লগ ইন করে উপযুক্ত পরিষেবা নির্বাচন ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সব নিয়ম নীতির প্রতি সম্মতি জানিয়ে আগে থেকেই ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত 3 কার্যদিবস পর্যন্ত সময় প্রয়োজন হয়। ইলিয়াস কমল, মাই টিভি। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকিচুন ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক সন্ত্রাসী নিহত হয়েছে। আজ জেলার কেওক্রাডাং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 3টি AK-22 রাইফেল, একটি শটগান সহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে KNF এর সশস্ত্র শাখা কুকিচুন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ম্যানেজার অপহরণ, রুমায় মসজিদে ও থানসি বাজারে হামলা ও আইন শৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন KNF এর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র্যাব, আর্মস পুলিশ সহ যৌথ বাহিনী। বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ। চলতি বছরের 30 এপ্রিল দেশে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে জানান তিনি। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি। সরকার 2009 সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। জানুয়ারি 2009 থেকে বর্তমান সময় পর্যন্ত 26,240 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। ফলে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভ সহ 30,270 মেগাওয়াটে উন্নীত হয়েছে। এ বছরের 30 এপ্রিল সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 16,477 মেগাওয়াট। বর্তমান দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও স্থাপিত উৎপাদন ক্ষমতা বেশি। সরকার 2009 সালে দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নের তাৎক্ষণিক, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে। এবছর 30 এপ্রিল 2024 তারিখে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে 16,477 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ঘাটতি না থাকলেও কোভিড-19 মহামারী পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতার বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু কিছু স্থানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাময়িক অসুবিধায় আছে। আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দেশের বিভিন্ন এলাকায় ভোট বয়কটের লিফলেট বিতরণকালে তারা এই আহ্বান জানান। রাজধানীর বনানীতে লিফলেট বিতরণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পরে এক পথসভায় তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের মতো মানুষের ভোট কেন্দ্রে না গিয়ে উপজেলা নির্বাচনও বর্জন করবে। 7 জানুয়ারি দামি নির্বাচন বর্জন করেছে, ঠিক একইভাবে এই উপজেলা নির্বাচন আপনার বর্জন করবে এই বাংলাদেশের মানুষ। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ, উজানের একতরফা পানি প্রত্যাহার আর কার্যকর উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে লালমনিরহাটের 8টি ছোট নদী। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, বিরূপ প্রভাব পড়ছে নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকায়। নদীগুলো বাঁচাতে কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট। নেই বৃষ্টি, আসছে না উজান থেকেও পানি। বৈশাখের খরতাপে পুড়ে খাঁ করছে রত্নাই, স্বর্ণামতী, সতী, ত্রিমোহনী সহ লালমনিরহাটের 8টি ছোট নদী। একসময় যেখানে পানির প্রবাহের সাথে মিশে একাকার হতো কৃষি, মৎস্য সহ আর্থিক সংস্থানের নানা আয়োজন। পানি না থাকায় ব্যাহত হচ্ছে মাছের প্রজনন, বিলুপ্ত হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে প্রতিনিয়ত। নাব্যতা সংকটে হারিয়ে গেছে নৌপথগুলো। আগের মতো দেখা মেলে না নৌকার, হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ভাটিয়ালির সুর। আগে তো পানি হয়েছিল, এলা তো পানি নাই, এলা তো আবার সবাই তো মানুষে করিবার হয় না। পানি তো বহুত ছিল, তখন তো নৌকা পার হওয়া হয়েছিল। নদী রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের আওতায় 3টি নদীর 85 কিলোমিটার খননের পাশাপাশি 2 ধার উঁচু করার কথা থাকলেও কাজের কাজ হয়নি। আগের কোনো ঐতিহ্য নাই,
এখন সবগুলা খরা মৌসুমের মতো পানি নাই, আবাদ হচ্ছে না। বানটা যেভাবে দেওয়া কথা ছিল ওইভাবে বানটা হয়নি। নদী খননের কাজ করিয়া অর্ধেক করছে, অর্ধেক কাজ ছাড়িয়ে গেছে। এই সাইডটার নদীতে যদি যথাযথ প্রবাহ থাকতো এই মুহূর্তে, তাহলে বর্তমান আমাদের গ্রাউন্ড ওয়াটার যে পর্যায়ে আছে এটা আমরা আরো উপরে পেতাম। আমরা তাহলে 1 কোমর পানি ছিল কি 5 ফিট পানি ছিল, এখন কিন্তু 1.5 ফিট পানিও নাই নদীতে। নদী গবেষক তুহিন ওয়াদুদের মতে ছোট নদীগুলো বড় নদীর প্রাণ। নদী কেন্দ্রিক অর্থনীতি সুরক্ষায় তাই সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। ছোট ছোট নদীগুলোর কিছু খনন হয়, সেগুলো এত অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন হয় যে নদীগুলোর উপকারের চেয়ে যেন ক্ষতিই বেশি হয়। তবে জেলা নদী রক্ষা কমিটি বলছে নানা জটিলতা থাকলেও নদীর সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। এছাড়া নদী খনন ও প্রয়োজনীয় শাসনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইন্ডিয়া যেমন বিভিন্ন জায়গায় বাদ দিয়ে পানিগুলো তারা ডাইভারশন করে অন্যদিকে নিয়ে তারা চাষাবাদ করতেছে, ফলে উজান থেকেও পানি আসতেছে না। সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু দূর এগিয়ে গেছে। 5টি নদী এবং আরও 6টি খাল খননের প্রস্তাবনা দিয়েছি। এই প্রকল্প যদি শেষ হয়ে যায় তখন যে আমাদের ছোট নদী খালগুলো আছে এগুলো প্রাণ ফিরে পাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সেই বৈশাখ আছে, নেই শুধু সেই নদী, নেই সেই নদীর জল। এই অঞ্চলের প্রাণ প্রকৃতিকে রক্ষায় এই ছোট ছোট নদীগুলোর সীমানা নির্ধারণের পাশাপাশি যথাযথ খননের উদ্যোগ নেওয়া এখন বিশেষ প্রয়োজন বলছেন এই অঞ্চলের মানুষজন। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, শুধু ভর্তুকি দিয়ে নয়, প্রতিটি পণ্য যেন ন্যায্য মূল্যে মানুষের কাছে পৌঁছাতে পারে সেই জন্য টিসিবি কাজ করছে। রাজধানীর বাড়িধারা এলাকায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য যেন মানুষের কাছে পৌঁছাতে দিতে পারি, এটাই ছিল টিসিবির উদ্দেশ্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে পারলে কেউ কারসাজি করতে পারবে না বলেও জানান প্রতিমন্ত্রী। কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি, তাহলে কিন্তু কেউ কারসাজি করতে পারবে না। গত 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে 83,000 কোটি টাকা, যার 65,000 কোটি টাকা নিম্ন মধ্যম আয়ের দেশগুলো পেয়েছে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশন IOM। দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক অভিবাসী প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘের অঙ্গ সংস্থা IOM। প্রতিবেদনে বলা হয়েছে 2000 সাল থেকে 2022 পর্যন্ত বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। রেমিটেন্স প্রবাহ 13,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 83,100 কোটি টাকায়। সারা বিশ্বে প্রায় 28 কোটি অভিবাসী রয়েছে। কেবল 2022 সালেই প্রায় 12 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসন এবং উন্নয়ন সম্পর্কিত যেসব নতুন সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে কাজ করবে বাংলাদেশ। ইন্টারনেট মোবাইল ফোনের যুগে হারিয়েছে চিঠির আবেদনও প্রয়োজন, সেই সাথে হারিয়ে যেতে বসছে ডাক টিকিটেরও দিন। কিন্তু এক সময়ে ডাক টিকিটে আঁকা ইতিহাস ঐতিহ্যের গল্প হারায়নি। সেই গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজশাহীতে হয়ে গেল ডাক টিকিট প্রদর্শনী। রাজশাহী প্রতিনিধি শাহেরের অন্তু রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। এক সময়ে মানুষের মনের ভাব প্রকাশ ও প্রয়োজনীয় সংবাদের অন্যতম ভরসা ছিল চিঠি, আর চিঠির গুরুত্বপূর্ণ উপাদান ডাকটিকিট। কালের বিবর্তনে শুধুই প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ব্যবহার হওয়া চিঠিতে এখনও প্রয়োজন হয় ডাকটিকিটের, যার রয়েছে দারুণ বর্ণিল ইতিহাস ও ঐতিহ্য। কালের গর্ভে চিঠির হারিয়ে যাওয়ার পথে স্মৃতি হতে যাওয়া ডাকটিকিটকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই রাজশাহীতে 2 দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা জানান, ঐতিহ্যবাহী এই উপাদানটিকে কিভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়। এখন যে আয়োজনটা হয়েছে এটা আমার মনে হচ্ছে খুবই ভালো, কারণ হচ্ছে এটা আমাদেরকে ওই আগের ঐতিহ্যের সাথে অনেকটা কানেক্ট করছে। আমার বান্ধবীর কাছ থেকে শুনেছিলাম এবং আমি অনেক খুশি হয়ে দেখতে আসছি, কারণ আমার এগুলো সম্পর্কে জানার অনেক আগ্রহ। 1500 শতকের কিছু ডাকটিকিট দেখতে পাচ্ছি, যা তারা এই ডাকটিকিটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতো। ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, এর মাধ্যমে যদি আমরা এই প্রদর্শনীর চালচিত্রটা তুলে ধরতে পারি, তাহলে বাচ্চারা হয়তো মোবাইল টিপেও এই প্রদর্শনীটা দেখতে পারবে। এখন জিপি ও ফিলাটেলিক ব্যুরোতে ঢুকে দেখি যে বিভিন্ন পুরনো ডাকটিকিট আছে,
নতুন করে আবার শখটা জাগ্রত হয়। প্রদর্শনীর উদ্বোধনে আসা অতিথিরা চিঠি ও ডাকটিকিট বিষয়ে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন। একই সঙ্গে ডাক বিভাগকে নতুন আঙ্গিকে নিয়ে আসতে হলে এ ধরনের প্রদর্শনী অব্যাহত রাখার আহ্বান জানান। আমি মনে করি এটা সকল বিদ্যায়তনে, স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ে এগুলোর প্রচার প্রসারণা করা দরকার। ব্যক্তি হয়তো ডাক কমে গেছে, কিন্তু দাপ্তরিক ডাকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সুতরাং তাবৎ পৃথিবীতে এটি বহাল থাকবে। আমরা বিশ্বাস করি নতুন যুগে আবারও চিঠির সেই স্বর্ণযুগ ফিরে আসবে, যে স্বর্ণযুগ এক সময় ছিল, আমাদের ছোটবেলায় ছিল, সেই শৈশবকে আমরা কখনোই হারাতে দেব না। বাছাই করা 25 জন ডাকটিকিট সংগ্রাহক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। উপযুক্ত সহযোগিতা পেলে প্রদর্শনীর পরিধি আরও বাড়ানো হবে বলে জানান আয়োজকরা। রাজশাহীর আমরা যারা বাসিন্দা আছি তাদের ভিতরে এটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং আশা করি আগামীকালকেও আমরা এরকমভাবে সাড়া পাবো। ডাক বিভাগকে নতুন আঙ্গিকে রূপ দিতে পারলে হয়তো ডাকটিকিট ও চিঠির আবেদন আবারও বাড়তে পারে মনে করেন সংশ্লিষ্টরা। ইলিয়াস কমল, মাই টিভি। বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী মার্কিন যুক্তরাষ্ট্র $4 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে এবং এই সংখ্যা সময়ের সাথে বাড়ছে বলে মন্তব্য করেছেন আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর জন ফে। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham এবং ঢাকাস্থ ইউএস দূতাবাস আয়োজিত আসন্ন 29তম বার্ষিক ইউএস ট্রেড শো এর প্রাক্কালে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কমার্শিয়াল কাউন্সিলর জানান, আমলাতান্ত্রিক জটিলতা এবং পুঁজির অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে বাংলাদেশে আরও বিনিয়োগকারী আসবে। এবার প্রবাস সংবাদ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ঝড়ো হওয়ার সময় একটি চলন্ত গাড়ির উপর গাছ পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক আহত সহ 17টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 2টার সময় হঠাৎ ঝোড়ো হওয়ার সাথে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এ সময় রাজধানী কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে এই দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশন, বিবিপি জালান হ্যাং তুয়া, তিতুয়াংসা, জালান্তুন রাজাক এবং সেন্ট্রুল থেকে মোট 27 জন সদস্যকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার করার জন্য। এ সময় তাৎক্ষণিকভাবে জালান সুলতান ইসমাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ পরিচালনার পর যানজট চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে উপলক্ষে এক আলোচনা সভা হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবিরের সভাপতিত্বে এবং এশিয়ান টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় বক্তারা শুধু বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে নয়, বছরের প্রতিটা দিন সাংবাদিকদের অব্যাহত সুরক্ষার উপর জোর দিতে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দানকারী সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং নানা সময়ে নানান হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। রাতমহালী উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে অবাধ সুষ্ঠু বললেন সিইসি। আইন শৃঙ্খলা রক্ষায় থাকছে 418 প্লাটুন বিজিবি। উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে অর্থনৈতিক গতিশীলতা ও মানুষের লাভবান হওয়ার বিষয়টি প্রাধান্য দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী। আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সৌদি আরবে হজের ভিসায় গিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না হাজিরা। হজ ভিসায় ভ্রমণ করার জন্য শুধু জেদ্দা, মদিনা ও মক্কা। বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কোকিচিং ন্যাশনাল ফ্রন্ট KNF এর এক দুষ্কৃতিকারী নিহত, অস্ত্র বরাবর উদ্ধার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদপত্র ভিজিট করুন ইউটিউব এবং আমাদের সঙ্গে ভিজিট করুন বাংলা ফেসবুক পরবর্তী সংবাদ দেখা আজকে